হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাবতী সিরিজের কলাবতী, অপূর্মা ও পঞ্চুর তৃতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে কলাবতী, অপূর্মা ও পঞ্চুর তৃতীয় পর্ব। পঞ্চুর নতুন আশ্রয়। পঞ্চুকে কোলে করে কলাবতী বাড়িতে ঢুকল। একতলায় কেউ নেই। দোতলায় এসে দেখল রাজশেখর টেলিফোনে কথা বলছেন। কলাবতীকে দেখে অবাক হয়ে রিসিভারে দুটো কথা বলে সেটা নামিয়ে রাখলেন। একে কোথায় পেলি? রাজশেখরের এটাই প্রথম প্রতিক্রিয়া। বলছি। পঞ্চুকে কোল থেকে মেঝে নামিয়ে দিতেই সে কলাবতীর পা আঁকড়ে ভীত চোখে এধার ওধার তাকাতে লাগল। ওকে পাশে নিয়ে কলাবতী সোফায় বসল। এর নাম পঞ্চু, পঞ্চানন। এর কেউ নেই। পার্কের একটা গাছে থাকে আর বাড়ি বাড়ি ঢুকে চুরি করে খায়। আমার টিফিন ক্যারিয়ারটা চুরি করে দৌড় লাগায়। আমি ওকে ধরার আগেই প্রথম বাটির আলু, বড়ি, বেগুনের ঝালটা ওর গাব্বায় চলে যায়। তারপর ধুপুর কাছে শুনলাম পঞ্চু ছিল বানর খেলানো উসমান নামে একজনের কাছে। ও কিন্তু খুব ট্রেন্ড। রাজশেখর বললেন, ট্রেন্ড যে সেটা তো দেখেই বুঝতে পারছি। কিরকম চুপচাপ ভদ্রলোকের মতো বসে রয়েছে, তাই কি বাড়ি আনলি কেন? কলাবতী বলল, দেখো দাদু, চুরির জন্য পঞ্চুর তো আমার হাতে মার খাওয়ার কথা, কিন্তু যেই ওকে মুড়ি খেতে ডাকলুম অমনি কাছে চলে এলো। আসলে খাবার দেখে ও ভয় ভুলে গেল। তারপর আইসক্রিম খাওয়ালুম, তারপর ছোলাও। আমি চলে আসছি, ও আমার পিছু নিল। একটা ডোবারম্যান দেখে পালাবার পথ না পেয়ে ও আমাকে আঁকড়ে ধরল। আমিও ওকে কোলে তুলে নিলুম। দাদু, তুমিই তো বলেছিলে একটা মানুষ ভালো না খারাপ সেটা বোঝা যায় পশু পাখিরা মানুষটাকে কিভাবে গ্রহণ করছে তাই দেখে। পঞ্চু আমাকে নিশ্চিন্তে গ্রহণ করেছে। আমি যে সত্যি সত্যিই ভালো, এর থেকে বড় প্রমাণ আমার কাছে আর কি হতে পারে? রাজশেখরের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, এখন তোর নিজেকে কেমন লাগছে? কলাবতী পঞ্চুর মাথায় হাত বুলিয়ে বলল, দারুণ লাগছে। এত ভালো আগে কখনো লাগেনি। পঞ্চু কিন্তু আমাদের বাড়িতে থাকবে। আবদারে কলাবতীর স্বর না কি হয়ে গেল। তা না হয় রইল, কিন্তু বাড়ির অন্যরা, তোর কাকা, পিসি, মুরারিদা, তারা পুঞ্চুকে মেনে নেবে তো? তখনই বসার ঘরে ঢুকলো অপূর্মা। কলাবতী যে সোফায় বসেছিল তার পিছন দিকের দরজা দিয়ে। দিয়ে এলে কালু দিদি? কলাবতী মাথা ঘুরিয়ে তাকালো, বলল, দিয়ে এসেছি, তবে ওরা খাবে রাত্রিরে। কাল স্কুলে ধুপু আমাকে জানাবে কেমন লাগলো। মনে করে কিন্তু জেনে আসবে। অপূর্মা তারপর রাজশেখরের দিকে তাকিয়ে বলল, সকালে বললেন গা গরম গরম লাগছে, থার্মিটারটা এনেছি, দেখুন একবার জ্বর টর হলো কি না। অপূর্মা সোফার পেছন থেকে এগিয়ে গেল থার্মোমিটার হাতে। আর তখনই সোফায় গুটিসুটি হয়ে বসা পঞ্চুকে দেখতে পেয়ে তার চোখ দুটো গোল হয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। এক পা পিছিয়ে গিয়ে সে বলল, ওম্মা, এ আবার কে? জবাব দিলেন রাজশেখর, পঞ্চু আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তোমার তাতে অসুবিধে হবে না তো? অপূর্মা কিছু বলার আগেই কলাবতী তাড়াতাড়ি বলে উঠল, না না, পিসির অসুবিধে হবে কেন? পিসি তো পশু পাখি খুব ভালোবাসে, তাই না? তুমি তো দেশের বাড়িতে কুকুর পুষেছিলে, তোমাদের হাঁস ছিল, গরু ছিল, ছাগলও ছিল। অপূর্মা বুঝে গেল দাদু নাতি জোট এই বাদরটার দিকে। দুজনের বিরুদ্ধে সে একা, তার আপত্তি টিকবে না। থমথমে মুখে সে বলল, অসুবিধে হবে কেন? একটা বাদরের বদলে নয় দুটোকে এবার থেকে দেখতে হবে।
বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। রাজশেখর বললেন, কালু, ভীষণ চটে গেছে পিসি, তোকে বাদর বলে গেল। পিসিকে ঠিক করতে হয় কি করে তা আমি জানি। কাল ওকে ধুপুর মায়ের উচ্ছ্বসিত প্রশংসা এমন শুনিয়ে দেব, আর বলবো তোমার বড়ির ঝাল পঞ্চু চেটে পুটে খেয়েছে। কিরে পঞ্চু, দারুণ না? কলাপতি পঞ্চুর মাথা ধরে নাড়িয়ে দিল। পঞ্চু চি চি শব্দ করে সম্ভবত বুঝিয়ে দিল কলাপতি ঠিকই বলেছে। রাজশেখর বললেন, কালু, রাত্রে ও থাকবে কোথায়? শুনলুম তো রাতে পার্কের গাছে থাকতো। আমাদের বাগানে তো বড় গাছ বলতে দেবদারু, চাপা, নিম গাছ, তার একটাতেই ও থাকুক। না না দাদু, গাছে টাছে নয়, বাড়ির মধ্যে থাকবে। কলাপতি আপত্তি জানালো, আমার ঘরেই থাকবে। তোর ঘরে? রাজশেখর সন্ত্রস্ত হলেন। অপূর্মা তাহলে বাক্স বিছানা নিয়ে সোজা আটঘরায় ফিরে যাবে। পঞ্চুকে বরং 3 তলার সিঁড়ি ঘরে চট পেতে বিছানা করে দে। রাতে ওখানে থাকবে আর দিনের বেলা বাগানে। মুরারি এতক্ষণ বাড়ি ছিল না। রাজশেখর তাকে পাঠিয়েছেন তার কলেজ সহপাঠী এক অধ্যাপক বন্ধুর বাড়িতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর লেখা একটি ইংরেজি বই আনার জন্য। মুরারি বই হাতে ফটক দিয়ে ঢুকে দেখল বাগানে কলাপতি 4 তলা সমান চাপা গাছটার দিকে মুখ তুলে চেঁচাচ্ছে, ওঠ ওঠ, আরও ওপরে ওঠ। ওর হাতে গুলতি। বিকেলে সে গুলতি নিয়ে প্র্যাকটিস শুরু করেছে বাগানে। অপূর্মা কয়লার উনুনে মাটি পুড়িয়ে সুপুরির মাপের গুলি বানিয়ে দিয়েছে। বাগানের পাঁচিলে ইট ঘষে লাল টার্গেট করে সে গুলতি দিয়ে গুলি ছোড়ে বিকেলে। মুরারি গাছের দিকে তাকিয়ে বলল, কাকে বলছো কালুদি? পঞ্চুকে। মুরারির বিভ্রান্ত চোখ দেখে সে ব্যাপারটা খোলসা করে দিল। একটা বাঁদর আমার সঙ্গে এসেছে, এ বাড়িতেই থাকবে। তখনই পঞ্চু লাফ দিয়ে মাটিতে পড়ল। মুরারি বাঁদর পছন্দ করে। সে হাত বাড়িয়ে ডাকল, আয় আয়। ডাক শুনে পঞ্চু পিছিয়ে কলাবতীর পাশে দাঁড়িয়ে পিটপিট করে মুরারিকে দেখতে লাগলো। ভাবখানা, এই লোকটার কাছে যাওয়া ঠিক হবে কি? কলাবতী পঞ্চুকে কোলে তুলে মুরারির কাছে এসে বলল, এ হচ্ছে মুরারিদা, ভয় করবি না, খুব ভালো লোক। পঞ্চুকে সে মুরারির কোলে তুলে দিল। কোলে উঠেই সে মুরারির ঝোপের মতো সাদা চুল আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে উকুন খুঁজতে শুরু করলো। বিব্রত কলাবতী বলল, আরে আরে করছে কি? ও কিছু না কালুদি, ওটা বাদরের স্বভাব, তবে উকুন একটাও পাবে না। না পাক, কালই তুমি চুল ছোট ছোট করে কেটে আসবে। তারপর মুরারির হাতে বই দেখে কলাবতী বলল, ওটা তো দাদুকে দেবে, আমায় দাও। বইটা নিয়ে সে পঞ্চুকে মুরারির কোল থেকে নামিয়ে তার হাতে দিয়ে বলল, যা দাদুকে দিয়ে আয়। পঞ্চু পিটপিট করে তাকিয়ে রইল। কলাবতীর মনে হলো ব্যাপারটা বুঝতে পারছে না। ঠিক আছে চল, দাদুকে চিনিয়ে দিচ্ছি। মুরারিদা, পঞ্চু ট্রেনিং পাওয়া বাদর, ওর মালিক ওকে হুকুম বলো আর নির্দেশই বলো, তামিল করার শিক্ষাটা দিয়েছে, নয়তো রাস্তায় অত লোকের সামনে খেলা দেখাতে পারতো না। এক হাতের বগলে বই, অন্য হাতে কলাবতীর আঙুল ধরে পঞ্চু হাঁটছে। মুরারি বলল, পঞ্চু কি তাহলে বাদর খেলানোওয়ালার বাদর ছিল? তুমি পেলে কি করে? পরে সব বলবো, এখন থেকে ওকে নতুন করে ট্রেনিং দেব, অন্য রকমের। পঞ্চুকে হাত ধরে কলাবতী দোতলায় নিয়ে এলো। রাজশেখর তখন লাইব্রেরি ঘরের টেবিলে একটা ম্যাপের বই খুলে চশমা চোখে ঝুঁকে দেখছিলেন। কলাবতী দরজায় দাঁড়িয়ে পঞ্চুর কানে ফিসফিস করে বলল, ওই হচ্ছে দাদু, বইটা দিয়ায়। এই বলে সে পঞ্চুর ঘাড়ে একটা ঠেলা দিল। পঞ্চু চোখ তুলে তাকিয়ে বার কয়েক পিটপিট করে ঢুকলো ঘরের মধ্যে। দুলে দুলে রাজশেখরের পাশে পৌঁছলো নিঃশব্দে। তারপর চি চি
আওয়াজ করল মুখে। চমকে রাজশেখর তাকালেন এবং তাজ্জব বনে গেলেন। আরে আরে, কি কাণ্ড! বইটা হাতে নিয়ে তিনি নাতনিকে বললেন, তুই শিখিয়েছিস নাকি? তবে না তো, কে শেখাবে? আস্তে আস্তে ওকে আরও শেখাবো। জল খাবার উধাও। সত্যশেখর হাইকোর্ট থেকে বেরিয়ে সেখানেই কয়েকশো উকিল অ্যাটর্নি বসেন এমন একটা বাড়িতে তার ছোট্ট চেম্বারে মক্কেলদের সঙ্গে কথা টথা বলে বাড়িতে ফিরল সন্ধ্যের পর। স্নান করে জলযোগ সেরে আবার সে মক্কেলদের নিয়ে বসবে বাড়ির চেম্বারে, যাকে সে পুরনো ঢঙে বলে সেরেস্তা। ক্ষুদিরামবাবু পড়াতে এসেছেন। পড়ার ঘরে আসবার আগেই কলাবতী পঞ্চুকে 3 তলার সিঁড়ি ঘরে রেখে দোতলায় সিঁড়ির কোলাপসিবল গেট বন্ধ করে দিয়েছে, যাতে একতলা দোতলা ঘুরে বেড়াতে না পারে। সত্যশেখর সেরেস্তায় বসেই মুরারির এনে দেওয়া জল খাবার খায়। এখন মক্কেল কেউ এলে বাইরে রাখা চেয়ারে অপেক্ষা করে। 4খানা গরম পরোটা, আলু ছেচকি ও 2টি ল্যাংচা মুরারি রেখে দিল টেবিলে। সত্যশেখর তখন মামলার একটা ব্রিফ পড়ছিল। মুখ তুলে প্লেটের দিকে এক নজর তাকিয়ে বলল, একটা কাঁচা লঙ্কা দিয়ে যাও। বাইরে কি কেউ এসেছে? আসেনি বলে মুরারি ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরেই লঙ্কা নিয়ে এসে বলল, ওপরে ফোন এসেছে। টেবিলে রাখা ফোনটার দিকে বিরক্ত চোখে তাকিয়ে সত্যশেখর বলল, 7 দিন হয়ে গেল, এখনো লাইন ঠিক হলো না। কোথা থেকে ফোন এসেছে? কর্তাবাবু বললেন শিলিগুড়ি থেকে। ওহ! সত্যশেখর ব্যস্ত হয়ে দোতলায় ফোন ধরতে গেল। মুরারিও ঘর থেকে বেরোলো। মিনিট 5 পর সত্যশেখর ফিরে এসে খাবারের প্লেটটা টেনে এনে তাকাতেই চক্ষু স্থির। তারপরেই চিৎকার, মুরারি, মুরারি, 2টো মাত্র পরোটা আর ল্যাংচা 2টো গেল কোথায়? ত্রস্ত মুরারি ছুটে এসে প্লেট দেখে বলল, আমি তো 4টেই দিয়েছি, আর 2টো ল্যাংচাও। হুঙ্কার দিয়ে সত্যশেখর বলল, তাহলে গেল কোথায়? কেউ একজন নিশ্চয়ই নিয়ে গেছে। কে সে? ভূত নিশ্চয়ই নয়। অঙ্ক কষতে কষতে কলাবতীর কানে গেছে কাকার কণ্ঠস্বর। সে ক্ষুদিরামবাবুকে, আমি আসছি স্যার, 1 মিনিট বলেই ঘর থেকে ছুটে বেরিয়ে দোতলার সিঁড়ির কোলাপসিবল গেট খুলে 3 তলায় সিঁড়ি ঘরে পৌঁছে দেখল পঞ্চু নেই এবং ছাদের দরজা খোলা। মনে মনে সে বলল, যা ভেবেছিলুম নিশ্চয় পঞ্চুর কাজ। আলো জেলে সে ছাদের এধার ওধার দেখতে শুরু করলো। হঠাৎ দেবদারু গাছে সশর শব্দ হতেই সে পাঁচিলের ধারে এসে নিচু গলায় ডাকল, পঞ্চু, পঞ্চু, এই পঞ্চু। গাছ থেকে চিচি মতো একটা আওয়াজ হলো। দেবদারু গাছটা বাড়ির গা ঘেঁষে, তার ডালপালা ছাদ থেকে হাত 10 দূরে। কলাবতী আবার ডাকল, আয় আয়। গাছ থেকে লাফ দিয়ে ছপাত করে ছাদের পাঁচিলে নামল পঞ্চু। কলাবতী ওর হাতের চেটোয় হাত দিয়ে পেল চটচটে রস। বুঝে গেল কাকার প্লেটের ল্যাংচার ও পরোটার অন্তর্ধান রহস্যটা। এখন কাকা যদি জানতে পারে বাড়িতে একটা বাঁদর পোষা হয়েছে আর সেই বাঁদর তার খাবার চুরি করেছে, তাহলে যা কাণ্ড ঘটবে সেটা ভেবে সে মনে মনে শিউরে উঠল। ছাদের দরজায় শেকল তুলে দিয়ে আবার সিঁড়িঘরে পঞ্চুকে রেখে কলাপতি দোতলার কোলাপসিবল গেট টেনে দিয়ে নিচে নেমে এলো পড়ার ঘরে। শুনতে পেল কাকা গজ গজ করে চলেছে, 2 পরোটা আর ল্যাংচা আমার টেবিল থেকে। মুরারি, ব্যাপার কি? তোমার তো চুরি করে খাওয়ার অভ্যেস নেই। তাহলে কি কালু? কিন্তু কালু তো খুব একটা মিষ্টির ভক্ত নয়। তাহলে বাইরের লোক তো কেউ আসেনি। তাহলে এখন কি আমায় ভূত প্রেতে বিশ্বাস করতে হবে? সারা বাড়িতে ফিসফাস ছমছমে ভাব। অপুর মা জোর হাত কপালে ঠেকিয়ে বারবার বলল, বাবা তারকনাথ, তুমি তো ভূত না তো, আমাদের দেখো। মুরারি বলল, ছি ছি, ছোট কর্তা শেষে আমাকেও বললেন তোমার তো চুরি করে খাওয়ার অভ্যাস নেই।
তার মানে ওনার মনে একটা সন্দেহ জেগেছিল, নইলে কথাটা বলবেন কেন? রাজশেখর বললেন, হয়তো অপুর মা দুটো পরোটাই দিয়েছিল আর ল্যাংচা দিতে ভুলে গেছিল। মুরারি তো দেওয়ার সময় অতটা নজর করেনি। প্রতিবাদ করে সত্যশেখর বলল, না বাবা, আমি ঠিক নজর করেছি, 4টে আর 2টো ছিল। তিনি আর কথা বাড়াননি, কেননা খাবার দাবারের দিকে ছেলের নজরে যে ভুল হবে না সেটা ভালো করেই জানেন। রাত্রে খাওয়ার পর দোতলার ছাদে রাজশেখর পায়চারি করছিলেন। তখন কলাবতী তাকে বলল, দাদু, আমি কিন্তু জানি কে খেয়েছে। রাজশেখর থমকে দাঁড়ালেন। কে? কাউকে বলবে না বলো। বলবো না। ওটা পঞ্চুর কীর্তি। কি করে খেলো? ও তো সিঁড়ি ঘরে ছিল। ছিল, সেখান থেকে ছাদ, তারপর লাফিয়ে দেবদারু গাছ, তারপর মাটিতে নেবে সদর দরজা দিয়ে ঢুকেই কাকার ফাঁকা সেরেস্তায় পরোটা ল্যাংচা দেখে আর লোভ সামলাতে পারেনি। ভেবেছিলুম ওকে পেটাবো, কিন্তু তাহলে তো বাড়ির সবাই জেনে যাবে, পঞ্চুকে বাড়ি থেকে দূর করে দেবে কাকা। চিন্তিত স্বরে রাজশেখর বললেন, এখন থেকে ওকে সামলে রাখতে হবে। সামলে রাখার জন্য পরদিন থেকেই সত্যশেখর কোর্টে বেরোনোর আগে পর্যন্ত সে পঞ্চুকে নিজের ঘরে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রেখে নিচে পড়তে যেত। তার স্কুলের নমিতাদি সকালে 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন ইংরাজি আর বাংলা, বাকি 3 দিন অন্য এক স্কুলের শিক্ষক তাকে বিজ্ঞান পড়ান। সত্যশেখরের গাড়ি ফটক থেকে বেরোলেই কলাবতী পঞ্চুকে বাগানে রেখে সদর দরজা বন্ধ করে দেয়। বাড়িতে ঢোকার ওই একটি পথ। ঢুকতে হলে এবার পঞ্চুকে গাছ বেয়ে উঠে লাফিয়ে ছাদে নেবে সিঁড়ি দিয়ে ঢুকতে হবে। ছাদের দরজাটাও এখন সারাক্ষণ বন্ধ রাখা হচ্ছে। কেউ বাড়ির বাইরে গেলে সদর দরজায় সঙ্গে সঙ্গে খিল পড়ে যায়। পঞ্চু সারা দুপুর বাধ্য হয়েই বাগানে কাটায়। একবার সে পাইপ বেয়ে দোতলার ছাদে উঠেছিল। অপুর মা দেখতে পেয়ে ছড়ি নিয়ে তেড়ে যেতেই দ্রুত নেমে যায়। পঞ্চুর আনন্দ উতলে ওঠে যখন কলাবতী স্কুল থেকে ফেরে। ও ঠিক জানে কখন কলাবতী ফটক থেকে ঢুকেই পঞ্চু বলে ডাকবে। ডাক শুনে ছুটে এলেই কলাবতী তাকে কোলে তুলে নেবে। বইয়ের বস্তাটা ওর কাঁধে চাপিয়ে দিয়ে বলবে, যা রেখে আয়। পঞ্চু দোতলায় রেখে আসবে কলাবতীর টেবিলে, আর সঙ্গে করে আনবে গুলতিটা, গুলি রাখা থলিটাও। সব কিছু যেন ওর মুখস্থ। এরপর সন্ধে পর্যন্ত তাদের আর আলাদা দেখা যাবে না। বাগানে গুলতি নিয়ে টার্গেট প্র্যাকটিস করার সময় দেওয়ালে লাগা পোড়ামাটির গুলি ছিটকে যায়। পঞ্চু সেগুলো কুড়িয়ে এনে হাতে তুলে দেয়। একদিন দুপুরে দমকা হাওয়ায় ছাদ থেকে রাজশেখরের গেঞ্জি উড়ে গিয়ে পড়ে নিম গাছের উঁচু ডালে। স্কুল থেকে ফিরে কলাবতী দেখে মুরারি একটা বাঁশ দিয়ে গেঞ্জিটা পাড়ার চেষ্টা করছে। বাঁশটা ছোট, তাই পৌঁছচ্ছে না। কলাবতী কিছুক্ষণ দেখে বলল, থাক মুরারিদা, আমি ব্যবস্থা করছি। পঞ্চু, আয় তো। এরপর সে আঙুল দিয়ে গাছের ডালে আটকে থাকা গেঞ্জিটা দেখিয়ে বলল, ওটা পেরে আন। চটপট 2 মিনিটের মধ্যে গেঞ্জিটা কলাবতীর হাতে পৌঁছে গেল। হাততালির শব্দে সে ঘুরে তাকালো দোতলার ছাদের দিকে। দাদু হাততালি দিচ্ছেন, পাশে দাঁড়িয়ে পিসি। রাজশেখর চেঁচিয়ে বললেন, কালু, ওকে তো পুরস্কার দেওয়া উচিত। চকলেট কিনে দে, মুরারিকে বল। কলাবতীর কাছ থেকে টাকা নিয়ে মুরারি প্রায় ছুটে গিয়ে ক্যাডবেরি কিনে আনলো। কলাবতী মোড়ক ছিঁড়ে চকলেট পঞ্চুর মুখের সামনে ধরল। জীবনে সে এমন বস্তু মুখে দেয়নি। 2-3 বার সুখেই চকলেটটা ছিনিয়ে নিয়ে সে মুখে পুরে চিবিয়ে গিলে ফেলল। তারপরই সে ছেঁড়া মোড়কটা তুলে নিয়ে কলাবতীর দিকে তাকিয়ে চিচি করে বায়না শুরু করলো, তার আরও চাই। কলাবতী ধমক দিল, আর খায় না, অনেক দাম। 8 ঘরার বুড়ি
বগদিঘির আচার। খাবার টেবিলে রাজশেখর বললেন, হরি তো গত বছর বগদিঘির আচার পাঠিয়েছিল, আমরা তো এবার আটঘরার বড়ি পাঠাতে পারি, কি বলিস কালু? শুনেই কলাবতী লাফিয়ে উঠল। ঠিক বলেছ দাদু, অনেক দিন বড়দির বাড়ি যাওয়া হয়নি, আমি তাহলে বড়ি নিয়ে যাব। সত্যশেখর বিরক্ত মুখে বলল, আবার ওদের বড়ি দেওয়া কেন? ওই থার্ড ক্লাস আচার খেয়ে আমি এক সপ্তাহ অন্য কোনো খাবারের টেস্টই ফিল করিনি। কি বলছো কাকা, আদা আর করম চা দিয়ে আচারটা কি দারুণ খেতে। গোটা শিশি তো আমি আর দাদু 7 দিনে শেষ করলুম। বড়দি যা সুন্দর বানায়। নিজে বানিয়েছে নাকি ছাই? দেখ গে, মানিকতলার পল্লী শিল্পাশ্রম থেকে কিনে এনে নিজের হাতে করা বলে চালিয়েছে। ঠিক আছে, আমি বড়দিকে জিজ্ঞেস করব। সন্ত্রস্ত হয়ে সত্যশেখর বলল, কি জিজ্ঞেস করবি? নিজের হাতে বানিয়েছে কিনা? ও কি বলবে, শিল্পাশ্রমের আচার? বড়দি কখনো মিথ্যে কথা বলেন না। কলাবতী তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল। সত্যশেখর বাবার দিকে আর চোখে তাকিয়ে দেখল তিনি নাতনির কথা অনুমোদন করে মাথা নোয়ালেন। 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত নামে যে ব্যবস্থা বাংলায় ভূমি রাজস্বের ক্ষেত্রে চালু করেন, তাতে জমিদাররা জমির মালিক ও স্বত্বাধিকারী হিসাবে স্বীকৃতি পান। সেই সময়ই আটখড়ায় সিংহ এবং বগদিঘিতে মুখুজ্জে পরিবার জমিদার হয়ে বসেন। আর তখন থেকেই এই দুই পরিবারের মধ্যে জমি দখল ও প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের অধিকার নিয়ে লাঠালাঠি থেকে বন্দুকের লড়াই পর্যন্ত হয়ে গেছে। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, রেষারেষি ও লড়াই ক্রমশ থিতিয়ে আসতে থাকে। যখন দুই পরিবারই কলকাতায় বাড়ি তৈরি করে গ্রাম থেকে এসে বাস করতে থাকে, সেই বছরই অর্থাৎ 1855 সালে হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ। সিংঘি আর মুখুজ্জে বাড়ির দুই ছেলে প্রেসিডেন্সিতে ভর্তি হয় এবং বলা যায় তখন থেকেই পরিবার দুটিতে অন্য ধরনের হাওয়া বইতে শুরু করে। পরস্পরের মধ্যে ধীরে ধীরে সখ্য তৈরি হয়। দুই বাড়িতে শুরু হয় যাতায়াত। তবু সম্প্রীতি সত্ত্বেও 200 বছরের ঝগড়ার রেশ মাঝে মধ্যে ফুটে বেরোয় ফুল ফুটিয়ে কথা বলার মধ্যে। 4টে ছোট ছোট পলিপ্যাক হাতে কলাবতীকে দেখে মলয়া অবাক হয়ে বলল, কি ব্যাপার কালু, হাতে ওগুলো কি? বড়ি, দাদু পাঠিয়ে দিলেন, আটখড়ার বড়ি। মলয়ের বাবা হরিশঙ্কর তখন বেরোচ্ছিলেন। কলাবতীর কথা কানে যেতেই বসার ঘরে ঢুকে বললেন, দেখি কেমন বড়ি। 4টে পলিপ্যাক খুলে দেখলেন, গন্ধও শুকলেন। তারপর বললেন, আটঘরার বড়ি? কি আশ্চর্য, মলু ঠিক এই রকম বড়ি আমি পল্লী শিল্পাশ্রম দোকানে দেখেছি, ঠিক এই গন্ধ। কলাপতি একটুও না দমে বলল, জানেন বর্দি, কাকাও ঠিক একই কথা বলেছে আপনার পাঠানো আচার খেয়ে। মলয়া বিব্রত হয়ে বলল, সতুর কথায় আমি কিছু মনে করি না। হরিশঙ্করের মুখ থমথমে হয়ে উঠল। মেয়েকে বললেন, জ্যাম জেলি বানাবি বলেছিলিস, যখন বানাবি সতুকে সামনে বসিয়ে বানাবি, নয়তো বলবে শিয়ালদার বাজার থেকে কিনে পাঠিয়েছে। বলেই গট গট করে হরিশঙ্কর বেরিয়ে গেলেন। কলাবতী নম্র গলায় বলল, দাদু কিন্তু কাকার এসব কথায় বিন্দুমাত্র কান দেন না। বলে দিয়েছেন, মলুকে বলিস তেঁতুলের ঝাল আচারটা আর একবার যদি খাওয়ায়। জ্যাঠামশাইকে বলো আমি অবশ্যই পাঠাবো, ভালো তেঁতুল আগে পাই। এই বড়ি কে তৈরি করলো? পিসি করেছে, আর পিসি যা তৈরি করে দাদু তাতেই আটঘরা স্ট্যাম্প মেরে দেয়। আটঘরা শুক্তো, আটঘরার অম্বল, আটঘরার বড়ি। আর এই বড়ি তৈরি করতে গিয়ে পিসি 2টো কাক পর্যন্ত মারল গুলতি দিয়ে। গুলতি? মলয়ের ভ্রু আধ ইঞ্চি উঠে গেল। অপুরমা পেল কোথায়? ওটাও কি আটঘরার? না না, ওটা এখানকার মালোপাড়ার শ্যামা কামারের তৈরি। বর্দি,
শুনলুম আপনিও ছেলেবেলায় গুলতি ছুঁড়ে কাকার কপাল ফাটিয়েছিলেন, সত্যি? ফাটাইনি, তবে এখন গুলতি পেলে সত্যি সত্যি ওর মাথাটা ফাটাবো। বুড়ো হচ্ছে অথচ কাণ্ডজ্ঞান লোপ পাচ্ছে। কি করে যে ব্যারিস্টারি করে ভেবে পাই না। কাকাও ঠিক এই কথা বলে। মলু যে কি করে হেড মিস্ট্রেসই করে বুঝতে পারি না। বড়দি, আপনি সত্যি সত্যি তাহলে কাকার কপাল ফাটাননি? আমাদের বকদিঘির বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় তোমাদের নেমন্তন্ন করা হয়েছিল। আটঘরা থেকে নেমন্তন্ন রাখতে এসেছিল সতু। তখনও ক্লাস 9-এ, আমি 6-এ। আমাদের পুকুর ধারে আছে একটা বিলেতি আমড়ার গাছ, এই বড় বড় যেমন তেমনই মিষ্টি। দেখেই সতুর খাওয়ার ইচ্ছে হলো, আমাকে বলল খাওয়াও। বললুম কাজের বাড়িতে আমরা পাড়ার লোক এখন পাবো না, তুমি নিজে গাছে উঠে পেরে নাও। বাহাদুরি দেখাবার জন্য গাছে উঠল। তারপরই ওরে বাবা রে, মরে গেলুম রে বলতে বলতে ধপ করে লাফিয়ে নামলো। লাল কাঠপিঁপড়ের কামড় খেয়েছে। কালু, এই পিঁপড়ের কামড়ে যে জ্বলুনি তা প্রায় বিছে কামড়ানোর মতো। সতুর ধারণা পিঁপড়ের কামড় খাওয়াবার জন্য ইচ্ছে করে ওকে আমি গাছে তুলিয়েছি। খেপে গিয়ে ও একটা মাটির ঢেলা তুলে আমার দিকে ছুড়ল। বলা বাহুল্য লক্ষ্যভ্রষ্ট হলো। তখন আবার একটা ঠেলা তুলল। আমার হাতে ছিল গুলতি, আমিও একটা মাটির ঠেলা গুলতি দিয়ে ছুড়লুম। ওর মাথায় লেগে সেটা ভেঙে যায়। এখন সেটাকেই বলছে ওর কপাল ফাটিয়েছি। অকল্পনীয়। কালু, একটা জিনিস জেনে রেখো, গুলতি খুব নিরীহ অস্ত্র নয়। ছোট্ট ডেভিড গুলতি দিয়েই দৈত্য গলিয়াতকে মেরেছিল। এরপর মলয়া খোঁজ নিল নমিতা কেমন পড়াচ্ছে। বলল, খুব ভালো টিচার, বাংলা আর সংস্কৃতে অসম্ভব ভালো। খুব মন দিয়ে ওর কাছ থেকে বাংলাটা শেখো। আমরা তো বাংলা ভাষাটা শেখার জিনিস বলেই মনে করি না। সেদিন নমিতা 11 ক্লাসের 2টি মেয়ের খাতা দেখালো। একজন লিখেছে শেয়ালটা আঙুরের কাঁদি দেখে লোভ সামলাতে পারল না। আর একজন লিখেছে ইংরেজরা বিপ্লবীদের ধরে হাড়ি কাটে ঝোলাতো। দেখে কি যে লজ্জা করলো কি বলবো। কালু, তুমি যেন কাঁদি হাড়ি কাট এর মতো বাংলা লিখো না। আরও কিছুক্ষণ কথা বলে কলাবতী উঠল বাড়ি ফেরার জন্য। মলয়া তাকে আবার মনে করিয়ে দিল, গুলতি নিয়ে বেশি ছোড়াছুড়ি করো না, দেখতে নিরীহ কিন্তু মারাত্মক হতে পারে। রাতে খাবার টেবিলে কলাবতী জানালো হরিদাদু বড়ি দেখে কি বলেছেন। আমিও বললুম আচার খেয়ে কাকাও ওই কথা বলেছে। সত্যশেখর বাঁ হাতে টেবিলে চাপড় মেরে বলল, এই তো সিঙ্গি বাড়ির মেয়ের মতো কথা। কালু, যখনই পাবি বকদিঘিকে ডাউন করে দিবি। তোর কথা শুনে বড়দি কি বলল? কি আবার বলবেন, বললেন তোমার কথায় উনি কিছু মনে করেন না। তার মানে আমাকে অবজ্ঞা তাচ্ছিল্য করলো। বলেই সত্যশেখর ছোলার ডালের বাটিটা তুলে মুখে ঢেলে দিয়ে বলল, মনে করবে কি করে? আমার প্রত্যেকটা কথাই তো সত্যি। তবে কাকা, বড়দি বললেন তোমায় গুলতি দিয়ে মেরেছিলেন, সেটা একটা মাটির ঠেলা, মাথায় লেগে ভেঙে গেছিল, আর তাতে তোমার কপাল ফাটিনি। এই কথা বলল? সত্যশেখর বজ্রাহতের মতো নিজেকে দেখাবার চেষ্টা করল। গম্ভীর মুখ করে কলাবতী বলল, আরও বললেন এখন গুলতি পেলে সত্যি সত্যি তোমার মাথা ফাটাবেন। এই হলো রিয়েল বকদিঘি। সামনে আচার, আড়ালে অনাচার। এমন একটা মিথ্যে কথা তোকে বলতে পারলো? সত্যশেখরের স্বর হতাশায় ভেঙে পড়ল। এতক্ষণ রাজশেখর চুপ করে শুনে যাচ্ছিলেন। এবার বললেন, কালু, বলেছিস মলুকে তেঁতুলের আচারটা আর একবার? বলেছি, ভালো তেঁতুল পেলেই করে পাঠিয়ে দেবেন। সত্যশেখর একটুও দেরি না করে বলল, তার মানে আবার পল্লী শিল্পশ্রীতে ওকে যেতে হবে? ছেলের কথায় কান না দিয়ে রাজশেখর বললেন,
ঝালটা যেন আগের মতোই দেয়, এটা ওকে বলে দিতে হবে। কথাটা তিনি বললেন এটাই বোঝাতে সত্যশেখরের শিল্পশ্রী গল্পটার এতটুকুও তিনি বিশ্বাস করেননি, এবং সত্যশেখর সেটা হৃদয়ঙ্গম করে চুপচাপ খাওয়া শেষ করল। ব্যাগাটেলির গুলি অন্য কাজে। বছর দুয়েক আগে রাজশেখর নিলাম থেকে একটা ব্যাগাটেলি কিনেছিলেন। রাসেল স্ট্রিটের একটা রেস্টুরেন্টে ওটা ছিল। খদ্দেররা অবসরে খুশি মতো খেলত। রেস্টুরেন্ট উঠে যাওয়ায় অন্যান্য জিনিসের সঙ্গে ব্যাগাটেলিটাও নিলামে আসে। একটা 4 ফুট উঁচু টেবিলে স্ক্রু দিয়ে আটকানো, 3.5 ফুট লম্বা এত বড় ব্যাগাটেলি বোর্ড অর্ডার দিয়ে তৈরি করাতে হতো। নাতনির কথা ভেবে রাজশেখর সেটা কিনে নেন। ছোট বোর্ডের ব্যাগাটেলিতে ঝকঝকে সাদা কাবলি মটরের মাপের লোহার গুলি কাঠের স্টিক দিয়ে ঠেলে দিতে হয়। এই বোর্ডে সেটা করা হয় একটা স্প্রিং টেনে ছেড়ে দিয়ে। গুলি আছে 10টা। স্প্রিং ধাক্কা দেয় বড় আঙুরের সাইজের ভারী ওজনের লোহার গুলিকে। গুলি দুপাশ চাপা একটা গলি দিয়ে জোরে বেরিয়ে এসে প্রথমে ধাক্কা দেয় একটা পিনে। তারপর এখানে ওখানে ধাক্কা খেতে খেতে পিন দিয়ে বেড়ার মতো তৈরি গোল গোল ঘরগুলোর একটায় ঢুকে যায়। না ঢুকতে পারলে বোর্ডের নিচে পড়ে যায়। ঘরগুলোয় নম্বর দেওয়া আছে। যে কটি গুলি ঘরে ঢুকবে যোগ করে তত নম্বর সে পাবে। দোতলায় লম্বা করিডোরের মতো চওড়া দালানে ব্যাগাটেলির বোর্ডটা রাখা হয়। প্রথম প্রথম কলাবতী প্রবল উৎসাহে দুবেলা খেলত। মাঝে মধ্যে যোগ দিতেন রাজশেখর এবং সত্যশেখর। মাস দুয়েকের মধ্যেই সবার উৎসাহই থিতিয়ে আসে। অবশেষে ব্যাগাটেলিটার উপর ধুলো জমতে শুরু করে। মুরারি মাঝে মধ্যে ঝাড়ন দিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে গজ গজ করে। অহেতুক জিনিসটা কেনা হলো, খেলবে না যদি তাহলে নিচের মাল ঘরে পাঠিয়ে দাও। পঞ্চু আসার পর কলাবতী ওকে শেখাবার জন্য আবার ব্যাগাটেলি নিয়ে কয়েকদিন খেলতে শুরু করে। একটা টুলে বসে পঞ্চু মন দিয়ে দেখতে দেখতে বোর্ড থেকে একটা গুলি খপ করে তুলে নিল। মাথায় চাটি মেরে কলাবতী বলল, রাখ, যেখানে ছিল রাখ। পঞ্চু রেখে দিল। 1 মিনিট পরেই আবার একটা গুলি তুলে নিল। এবার তার মাথায় চাটিটা একটু জোরেই পড়ল। কিছু না বলে কলাবতী কটমট করে তাকিয়ে শুধু আঙুল দিয়ে বোর্ডটা দেখালো। পঞ্চু বোর্ডের ওপর গুলিটা রেখে দিল। এরপর কলাবতী ব্যাগাটেলি খেলা শেখাতে গেল পঞ্চুকে। ওর হাতটা স্প্রিংয়ের নবের ওপর রেখে বলল, টান, আঁকড়ে ধরে টান। কলাবতীর মুখের দিকে পিটপিট করে তাকিয়ে নবটা জোরে টেনেই ছেড়ে দিল। গুলিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে বোর্ডের কিনারে ধাক্কা দিয়ে লাফিয়ে উঠে ছিটকে মেজে পড়ল। লাফাতে লাফাতে লোহার গুলি চলে যাচ্ছে। পঞ্চু তড়াক করে নেবে গুলিটা ধরে ফেলে কলাবতীর হাতে ফিরিয়ে দিল। আবার টান। পঞ্চুকে টুলে বসিয়ে কলাবতী বলল। আবার সেই একই ব্যাপার ঘটল। কলাবতী বুঝল মানুষের মতো হাতের নিয়ন্ত্রণ ওর নেই। গুলিটা মেঝে থেকে কুড়িয়ে এনে দিতেই সে বলল, তোর দ্বারা ব্যাগাটেলিটা হবে না। তারপর 2 আঙুল ভি করে সে বলল, যা, এটা নিয়ে আয়। সঙ্গে সঙ্গে পঞ্চু কলাবতীর ঘরে ঢুকল এবং গুলতিটা 2 হাতে ধরে দুলে দুলে হেঁটে এনে দিল। এরপর বোর্ডে আবার ধুলো জমতে শুরু করে। স্কুলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে কলাবতী। বইপত্র গুছিয়ে নিয়েছে। এবার অপুর মা টিফিন বক্স আর ওয়াটার বটল দিয়ে গেলেই বেরিয়ে পড়বে। মোজা পরে জুতোয় পা গলাতে যাবে, তখনই একটা বাচ্চার ভয়ার্ত চিৎকার আর কুকুরের খ্যাঁকানি এবং কিছু মানুষের হইচই শুনে সে ছুটে পেছনের জানলায় গেল। জানলার নিচে সরু পগার গলি। দেখল গলিতে 5-6 বছরের গেঞ্জি আর হাফ প্যান্ট পরা একটি রুগ্ন ছেলে ভয়ে সিটিয়ে ঠক ঠক করছে। আর কিছু দূরে একটা কালো রঙের রাস্তার কুকুর ওপরের ঠোঁটটা টেনে মাড়ি আর সামনের দাঁতগুলো হিংস্রভাবে বার করে ছেলেটার দিকে তাকিয়ে গড় গড় করছে।
ওদিকে মালোপাড়া থেকে ৬-৭ জন পুরুষ ও নারী ছুটে এসে চিৎকার করছে আর কুকুরটার দিকে ইট ছুটছে। একটা ইট গায়ে লাগতেই কুকুরটা লোকগুলোর দিকে তেড়ে গেল। তারা ভয়ে পিছন দিকে ছুট লাগালো। পাগলা কুকুর, কামড়ে দেবে, কামড়ে দেবে বলতে বলতে কুকুরটা ঘুরে আসছে। ছেলেটা ডুকরে কেঁদে উঠল। কিছু একটা এক্ষুনি করতে হবে। কলাবতীর মাথায় দমকলের ঘন্টার মতো কথাটা বেজে উঠল। সে ছুটে টেবিলের ওপর থেকে গুলতিটা তুলে নিয়ে পোড়ামাটির গুলি রাখা পলিপ্যাকটার জন্য এধার ওধার তাকালো। মনে পড়ল পরশু ওটা অপুর মা তার হাত থেকে কেড়ে নিয়ে বলেছিল, রাত দিন শুধু গুলতি আর গুলতি, কি কুক্ষরেই যে জিনিসটা বাড়িতে নিয়ে এলুম, এটা এবার আমি ছুঁড়ে ফেলে দেব বলেই প্লাস্টিকের থলিটা নিয়ে রান্নাঘরে ঢুকে যায়। রান্নাঘরটা অপুর মার দুর্গ। সেখানে কলাবতী ইতিপূর্বে যতবার অভিযান চালিয়েছে ততবারই ব্যর্থ হয়েছে। কলাবতী জানে থলিটা সে একসময় ফিরে পাবে, তবে একটু সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে 1 সেকেন্ড সময়ও হাতে নেই। এখনই তার গুলি চাই। ছুটে এসে ঘর থেকে বেরোতেই চোখে পড়ল ব্যাগাটেলির বোর্ড আর বোর্ডের ওপর পড়ে থাকা লোহার গুলির ওপর। 2টো গুলি সে মুঠোয় তুলে ঘরে ছুটে গেল। ওয়াটার বটল আর টিফিন বক্স নিয়ে তখন অপুর মা সবে দোতলায় উঠেছে। দেখল কলাবতী ব্যাগাটেলি বোর্ড থেকে গুলি তুলেই ঘরে ছুটে গেল। কৌতূহলে অপুর মা দ্রুত তার পিছু নিল। জানলার গড়াদের বাইরে গুলতিটা বার করে কলাবতী রবারের ছিলেতে লোহার গুলি লাগিয়ে এক চোখ বন্ধ করে টানল। তার হাত কাঁপছে। কুকুরটা খ্যাক খ্যাক করে ছেলেটার প্রায় গোড়ালির কাছে মাথা নামিয়ে এগিয়ে এসেছে কামড়াবার জন্য। কলাবতী ছিলেটা ছেড়ে দিল। কেউ শব্দ করে কুকুরটা ঘুরে পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার সামনে তাকালো। গুলিটা তার উড়ুতে লেগেছে। সেই সময় অপুর মা তার হাতের জিনিসগুলো মেঝে রেখে বলল, কাকে মারলে? একটা পাগলা কুকুর ছেলেটাকে কামড়াতে যাচ্ছে। চোখ দুটো ছোট হয়ে গেল অপুর মার। কপালে ভাঁজ পড়ল। কলাবতীর হাত থেকে গুলতিটা ছিনিয়ে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও। কলাবতী ঝর্তি তার হাতে দ্বিতীয় গুলিটা তুলে দিল। বিশাল চেহারার অপুর মা গুলতির ছিলেতে গুলি লাগিয়ে জানলার কাছে পৌঁছেই ছিলে টেনে 2 গড়াদের মাঝ দিয়ে গুলি পাঠালো। হতবম্ব কলাবতী ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল অপুর মার দিকে। বাইরে পগার গলি থেকে কুকুরের খ্যাক খ্যাক, ছেলেটার কান্না আর শোনা যাচ্ছে না। অপুর মা ওয়াটার বটল আর টিফিন বক্স মেঝে থেকে তুলে বলল, দাঁড়িয়ে রইলে কেন? স্কুলে যেতে হবে না? শুনে কলাবতীর সৎবিত ফিরল। জানলার কাছে গিয়ে উকি দিল। কুকুরটা মাটিতে শুয়ে, মাথা দিয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে, আর ছেলেটা প্রাণপণে ছুটে যাচ্ছে মালোপাড়ার দিকে। সেখানে কিছু লোক দাঁড়িয়ে, তাদের মধ্যে থেকে হাত বাড়িয়ে ছুটে আসছে বোধহয় ছেলেটির মা। দিব্যি করেছিলাম গুলতি আর ছোবো না। চাপা স্বরে গজগজ করে উঠল অপুর মা, নাও এখন রওনা দাও, স্কুলে লেট হয়ে যাবে। সত্যি সত্যি ডাকাত পড়ল। সেদিন রাত্রে ঘটে গেল দুর্ঘটনাটা। দোতলায় নিজের ছোট্ট ঘরে 2 হাত তুলে অপুর মা উঁচু তাক থেকে নামাচ্ছিল একটা পুরনো তামার থালা। থালার ওপরে ছিল একটা ছোট ভারী কাঠের বাক্স। থালা ধরে টান দিতেই বাক্সটা পড়ে গেল, আর পড়ল অপুর মার পায়ের পাতার ওপর। উফ বলে সে পা চেপে বসে পড়ে। রাজশেখর টিভিতে তখন খবর শুনছিলেন। পাশে মেঝে বসা মুরারিকে বললেন, দেখ তো মুরারি, কি যেন উহু হু করলো। মুরারি লম্বা দাঁড়ানের সিঁড়ি পর্যন্ত গিয়ে কাউকে দেখতে না পেয়ে ভাবল পঞ্চু বোধহয় শব্দটা করেছে। সে দুবার পঞ্চু পঞ্চু বলে ডাকল, সাড়া পেল না। একতলায় পড়ার ঘরে ক্ষুদিরামবাবু চলে যাওয়ার পরও কলাবতী পড়ে। সত্যশেখর এখনও তার চেম্বারে। মুরারি ফিরে আসছে। তখন কানে এলো মৃদু একটা কাতরানি। তাড়াতাড়ি অপুর মার ঘরে ঢুকে দেখল
এক হাত দিয়ে দেওয়াল ধরে ডান পা মেঝে থেকে সামান্য তুলে অপূর্মা দাঁড়িয়ে যন্ত্রণায় কুঁকড়ে। মেঝে কাঠের বাক্সটা। কি হলো, অমনভাবে দাঁড়িয়ে কেন? অপূর্মা বাক্সটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওটা পায়ের ওপর পড়ল, যন্ত্রণা হচ্ছে মুরারিদা। মুরারি দেখলো রক্ত টক্ত বেরোয়নি, শুধু একটু ছড়ে যাওয়ার দাগ আর পাতাটা লালচে। সে বলল, বোধহয় থেতলে গেছে। তুমি আমায় ধরে আস্তে আস্তে পা ফেলে কালুদির ঘরে এসে খাটে বসো, আমি কর্তাবাবুকে খবর দিচ্ছি। কথাটা শুনেই রাজশেখর ব্যস্ত হয়ে বললেন, মুরারি, শিগগিরই ফ্রিজ থেকে বরফের ট্রেটা নিয়ে আয়। তারপর পায়ের অবস্থা দেখে বললেন, এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দিতে হবে, হাড় ভেঙেছে কিনা কে জানে। তখনই সত্যশেখর গাড়ি নিয়ে বেরোলো পারিবারিক ডাক্তারকে নিয়ে আসতে। ডাক্তারবাবু পরীক্ষা করে ব্যান্ডেজ বেঁধে দুটো ট্যাবলেট খাওয়ার জন্য ব্যাগ থেকে বার করে অপূর্মার হাতে দিয়ে বললেন, ব্যথা বাড়লে খাবে, আর কাল সকালেই এক্স রে করিয়ে আনুন, বোধহয় হাড় ভেঙেছে। সকাল 8টার আগে বাজারের কাছাকাছি ডায়াগনস্টিক সেন্টারের এক্স রে ইউনিট চালু হয় না। কলাবতীর কাঁধ ধরে অপূর্মা খুঁড়িয়ে খুঁড়িয়ে দোতলা থেকে নেমে সদর দরজার সামনে এনে রাখা মোটরে কলাবতীকে নিয়ে পেছনে উঠল। সামনে সত্যশেখরের পাশে থলি হাতে মুরারি। সে যাবে বাজারে এবং বাজার করা সেরে হেঁটেই ফিরে আসবে। আধ ঘন্টা বসে থাকার পর অপূর্মার পায়ের এক্স রে হলো। নেগেটিভ ও রিপোর্ট পাওয়া যাবে সন্ধ্যায়। সত্যশেখর বলল, কোর্ট থেকে ফেরার সময় আমি নিয়ে নেব। তিনজনে ফিরছে, বাড়ির কাছাকাছি এসে দেখল রাস্তায় গাড়ি জমে উঠেছে, জ্যাম শুরু হয়েছে। সত্যশেখর জানলা দিয়ে মুখ বার করে জ্যামের কারণটা বোঝার চেষ্টা করে কলাবতীকে বলল, কালু, নেমে দেখ তো ব্যাপার কি, বাড়ির এত কাছে এসে শেষে কিনা ফেসে গেলুম। গাড়ি থেকে নেবে কলাবতী দুপা হেঁটেই পেল আশা ভ্যারাইটি স্টোর্স। এর মালিক বিশ্বনাথ দোকানের সামনে দাঁড়িয়ে ছোটোখাটো একটা জটলাকে উত্তেজিত স্বরে বিবরণ দিচ্ছে। কলাবতী দাঁড়িয়ে শুনল। ঝড়ের মতো মারুতি ভ্যানটা যাচ্ছে, আর তার পেছনে ডাকাত ডাকাত বলে চেঁচাতে চেঁচাতে মোটর বাইকে তাড়া করে চলেছে একটা লোক। দোকান থেকে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলুম, দেখলুম ভ্যানটা একটা অ্যাম্বাসেডারকে ওভারটেক করে আবার একটা অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি পড়ল সামনে থেকে আসা লরির। শিওর অ্যাক্সিডেন্ট বাঁচাতে ওই স্পিডের ওপরই ভ্যানটা ডান দিকের ফুটপাতে উঠে গিয়ে ধাক্কা মারল সিঙ্গিদের বাউন্ডারি ওয়ালে। তারপর দেখলুম চারদিকের লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে, আর গাড়িটা থেকে 3টে লোক বেরিয়ে এলো। একজনের হাতে পিস্তল। 3জন এধার ওধার তাকিয়ে পালাবার পথ খুঁজল। শেষকালে সিঙ্গিদের উত্তর দিকের পাঁচিলের গা দিয়ে যে সরু মাটির রাস্তাটা পগার গলিতে গেছে, সেটা দিয়ে ওরা ছুটে পালালো। মনে হচ্ছে ডাকাতি করতে বেরিয়েছে। শুনতে শুনতে কলাবতীর গা ছমছম করে উঠল। তাদেরই বাগানের দেওয়ালে ডাকাতদের মারুতির ধাক্কা, আর পাঁচিলের পাশের রাস্তা দিয়েই 3টে ডাকাত পালিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার! তাদের একজনের হাতে আবার পিস্তল। একজনের হাতে থাকলে বাকি দুজনের সঙ্গেও পিস্তল বা রিভলভার বা ভোজালি টোজালিও নিশ্চয়ই আছে। এ তো গল্পের বা সিনেমার নয়, সত্যিকারের ডাকাত। কলাবতীর গায়ে কাটা দিল। ধাক্কা দেওয়া মারুতিটা ঘন নীল রঙের। দূর থেকেই কলাবতী দেখতে পেল তাদের পাঁচিলে লেগে রয়েছে মোটরটার মাথা। পেছনে স্লাইডিং দরজাটা হাট করে খোলা। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটার প্রাথমিক বিমূঢ়তা কাটিয়ে লোকজন এগিয়ে এসেছে। জিন্স আর টি শার্ট পরা যে যুবকটি মোটর বাইককে তাড়া করেছিল, সে এখন ভিড়ের নায়ক। কলাবতী এগিয়ে গেল তার কথা শুনতে। দেখছেন তো, ওই লোকটাকে ফেলে পালিয়ে গেল। যুবকটি আঙুল দিয়ে কাছেই দাঁড়ানো ধুতি পাঞ্জাবি পরা কাঁচা পাকা চুলের এক প্রৌঢ়কে দেখালো। বিভ্রান্তি আর আতঙ্ক প্রৌঢ়ের চোখে মুখে চড়িয়ে। বাড়ি থেকে উনি বেরিয়েছেন গাড়িতে উঠবেন বলে। তার আগেই মারুতিটা ওর গাড়ির সামনে দাঁড় করানো ছিল। নিজের গাড়ির দিকে উনি যাচ্ছেন, আমি তখন ফুটপাতে দাঁড়িয়ে চা খাচ্ছিলুম।
দেখলুম দুটো লোক মারুতি থেকে বেরিয়ে এসে ওকে ধরে টেনে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে দিল। আধ মিনিটও লাগলো না। দেখেই আমি মোটর বাইকে স্টার্ট দিলুম। একজন জিজ্ঞেস করলো, লোকটিকে ধরে গাড়িতে তুলল কেন? বিরক্ত স্বরে যুবকটি বলল, কেন তুললো তা আমি কেমন করে জানবো? হতে পারে কিডন্যাপ করার জন্য। ভদ্রলোক শেয়ার মার্কেটের একজন বড় দালাল, একই পাড়ায় আমরা থাকি, বিশাল বড় লোক। ওর কাছ থেকে 15-20 লাখ টাকা মুক্তিপণ আদায় করবে বলে হয়তো এটা করেছে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। মুক্তিপণ আদায় করাটাও তো এখন বেশ ভালো ব্যবসা। একটা পুলিশের জিপ এসে থামল। সাদা পোশাকের এক খুদে অফিসার আর এক খাকি কনস্টেবল নামলেন। কি করে হলো অ্যাক্সিডেন্ট? কারা কারা দেখেছেন? কেউ মারা গেছে কি? ডেড বডি তো দেখছি না। গাড়ির লোকেরা কোথায়? ভীষণ ব্যস্ত হয়ে পুলিশ অফিসার সবার উদ্দেশ্যে প্রশ্নগুলো ছুঁড়ে ছুঁড়ে দিলেন। মারুতির ভিতরে উকি দিলেন। কনস্টেবলকে বললেন, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো। গাড়ি থেকে 3টে ডাকাত নেবে, ওই গলিটা দিয়ে স্যার পালিয়েছে। হ্যাঁ, ডাকাত? হ্যাঁ স্যার, হাতে পিস্তল ছিল। অফিসার দ্রুত জিপে ফিরে গেলেন। কলাপতিও ফিরে এলো মোটরে। কালু, ব্যাপার কি? সত্যশেখর মোটরে স্টার্ট দিল। রাস্তা পরিষ্কার হয়ে গেছে। একটা মারুতি ভ্যানে 3টে ডাকাত পালাচ্ছিল একটা লোককে তুলে নিয়ে। মারুতিটা আমাদের পাঁচিলে ধাক্কা মেরেছে। ডাকাতগুলো তারপর নেমে পালিয়েছে পগার গলির দিকে। কলাপতি উত্তেজিত গলায় ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিল দ্রুত। ফটক দিয়ে গাড়ি ঠুকিয়ে সদর দরজার সামনে এসে সত্যশেখর নিরুদ্বিগ্ন স্বরে বলল, ডাকাত যে, তার প্রমাণ কি? একজনের হাতে পিস্তল ছিল। ও, তাহলে ডাকাত নয়, তোলাবাজ। সত্যশেখর সদর দিয়ে ভেতরে ঢুকে নিশ্চিন্ত কণ্ঠে বলল, কলাবতী আর অপূর্মাকে আগে যেতে দিয়ে। আস্তে আস্তে পা ফেলে উঠবে। কালুকে ভালো করে ধরো, নয়তো। ঠিক সেই সময় তার কানের কাছে চাপা স্বরে কে যেন বলল, একটি কথাও নয়, চুপ করে থাকুন। শুনছিলেন মতি নদীর লেখা কলাবতী সিরিজ থেকে কলাবতী, অপূর্মা ও পঞ্চু। আজ শুনলেন 3য় পর্ব। পরের দিন এসে হাজির হব 4র্থ তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।